উদ্দেশ্যে আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, লাফিয়ে নিন, আনন্দ করে নিন, কারণ আপনাদের আনন্দটা দুদিন পরেই বন্ধ হবে। কেন বলছি আপনাকে? জাস্টিস সিনহা এবার কিন্তু 2020 খেলবে, শুরু হয়ে গেছে খেলা। দেখুন না এইসব যারা বিপ্লবী। প্রশ্নটা হচ্ছে কালকের মামলাটা কাদের ছিল? কালকের মামলাটা কিন্তু হয়েছিল প্রিয়াঙ্কা নস্কর চাকরি না পাওয়া যোগ্য ক্যান্ডিডেটের মামলা, যেটাতে কিন্তু ইডি সিবিআই হয়নি, ফলে এটার কিন্তু তদন্ত হয়নি। এই মর্মে এই মামলাটা তো তদন্তই হয়নি। প্রাইমারিতে কিন্তু শুধু এই মামলাটা হয়নি, প্রাইমারিতে সোমেন নন্দী, রমেশ মালিকের একটা মামলা চলছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, পড়ুন, তৃণমূল নেতাদেরটা নয়। যেটা রায় দিয়েছে সেটা পড়ুন, যেটা বাস্তব সেটা পড়ুন, যে সত্যিকারে কি 32,000 এখনও সেভ হয়ে গেছে। উল্লাসের কোনো জায়গা নেই, কারণ এখনও দুটো মেন মামলাটা কিন্তু চলছে। সেই মামলা কিন্তু ভুল ব্যাখ্যা হচ্ছে রায়ের। আমি আপনার চ্যানেলেই দাবি করছি, নির্বাচন কমিশনের মতন এই যে অপদার্থ, এই মুহূর্তে অপদার্থ শব্দটা ব্যবহার করলাম, তারা যদি এইভাবেই চালানোর উদ্দেশ্য নিয়ে নেমে থাকে ময়দানে, তাহলে এসআইআরটা বন্ধ রাখুন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ছিল যে 32,000 যে প্রাথমিক শিক্ষক রয়েছে তাদের চাকরি বহাল থাকবে, তার জন্য যে যুক্তিগুলো দেখালো হাইকোর্ট, কতটা জাস্টিফাইড বলে মনে হয়? দেখুন, আদালতের রায়কে আমি সশ্রদ্ধ সম্মান জানিয়ে বলছি, রায়ের মতন হয়েছে। এটা নিয়ে আমাদের আর নতুন করে আমরা কি বলবো? রায়ের মতন হয়েছে, কিন্তু একটা ভুল ব্যাখ্যা হচ্ছে রায়ের। মূলত তৃণমূলপন্থী কিছু চাকরি চোরেরা যারা আবির ঠাবির খেলছিল কালকে, সবাই তো চুরিটা করেনি, একটা ম্যাক্সিমাম অংশ প্রাইমারিতে চুরি হয়েছে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, কারণ ওই সময় ইন্টারভিউ প্রসিডিয়ার্স 14-তে আমি ওখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে এসেছিলাম। ইন্টারভিউ বোর্ডে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, চাইলে আমি অ্যাপয়েন্টমেন্ট দেখাতেও পারি, অনেক চ্যানেলেও আমি বলেছি সেটা। তো আমি কাছের থেকে দেখেছি কিভাবে জাল জোচ্চুরিটা হয়েছিল প্রাইমারিতে। মানে এমনও বাজারে একটা প্রচলিত কথা বেরিয়ে গেছিলো তখন, তৃণমূল নেতাদের বাড়ির পোষ্যরাও চাকরি পেয়েছিল। মানে এমনভাবে চুরিটা হয়েছে প্রাইমারি। প্রথম দিকে তৃণমূল এসছে, তখন তো কতটা খেলে বদহজম হবে, কতটা খেলে অম্বল হবে, তৃণমূল নেতারা বুঝে উঠতে পারেনি। এবার প্রশ্নটা হচ্ছে, যদি ল অফ কমন সেন্স দেখেন, কালকের রায়টায় পড়তে মানে আমি পেজগুলো দেখছিলাম, 191 নম্বর প্যারাটায় পরিষ্কার জাস্টিস দ্বয় কিন্তু বলেছে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি যদি আপনি বলেন, আমি আপনাকে দেখাতেও পারি রায়ের কপিটার আমার একটা প্রত্যয়িত নকলও এখানটা রাখা আছে, যেখানে একটা শব্দগুচ্ছ মানে একটা সেন্টেন্স ব্যবহার করেছে যে দ্য ফ্যাক্ট দেখো আর্গুজ দ্যাট fairness, transparency, accountability in public service recruitment process ensure public confidence in the same. In fact, scenario in the instance case would reveal that there had been widespread flaw and malpractice. জাস্টিস বলেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কালকের মামলাটা কাদের ছিল? কালকের মামলাটা কিন্তু হয়েছিল প্রিয়াঙ্কা নস্কর চাকরি না পাওয়া যোগ্য ক্যান্ডিডেটের মামলা, যেটাতে কিন্তু ইডি সিবিআই হয়নি, ফলে এটার কিন্তু তদন্ত হয়নি। এই মর্মে মামলাটা হয়েছে। হ্যাঁ, এই মামলার একটা অংশে বলেছে, একটা অংশে 188 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলেছে মানবিকতা বলা হয়েছে ন্যায্যতা, স্বচ্ছতা এবং জবাবদিহি বজায় রাখতে বা যথেষ্ট প্রমাণ করতে পারেনি বলে রায়টা দিতে হয়েছে, বেনিফিট অফ দ্য ডাউট। প্রশ্নটা হচ্ছে, এই মামলাটা তো তদন্তই হয়নি। প্রাইমারিতে কিন্তু শুধু এই মামলাটা হয়নি, প্রাইমারিতে সোমেন নন্দী, রমেশ মালিকের একটা মামলা চলছে, যেই মামলায় ইডি সিবিআই হয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে, এবং যেই সাপ্লিমেন্টারি চার্জশিটের ভিত্তিতে গুণধর মানিক, প্রাইমারির চেয়ারম্যান তখন তৃণমূলের বিধায়ক, তিনি কিন্তু জেলের ভিতরে থেকে এসছেন। শুধু তাই নয়, পার্থবাবুরও জেল এক্সটেনশনটা হয়েছিল এই কারণেও। কিন্তু আমি আপনাকে সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রশ্ন বলি, যে সমস্ত তৃণমূলপন্থী চাকরি চোরেরা, মানে চাকরি চোর সোজা বাংলায়, যারা আবির ঠাবির খেলছিল, কালকে দেখছিলাম আমার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে ঢুকে যথেষ্টভাবে জাস্টিস গাঙ্গুলিকে গালাগালি করছে,
আমরা যারা সঠিকটা বলার চেষ্টা করছি আমাকে তো ঝাঁকে ঝাঁকে গালাগালি প্রচুর করেছে। এমনকি সমস্ত ধেরে ইঁদুর থেকে নেংটি ইঁদুর তৃণমূল নেতারা চাকরিটা আলু পটল ঝিঙ্গের মতো বিক্রি করেছে। প্রত্যেকের উদ্দেশ্যে আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, লাফিয়ে নিন, আনন্দ করে নিন, কারণ আপনাদের আনন্দটা দুদিন পরেই বন্ধ হবে। কেন বলছি আপনাকে, দেখুন সাপ্লিমেন্টারি চার্জশিট এই রমেশ মালিক এবং সোমেন নন্দীর যে মামলাটায় কিন্তু কালকে জাস্টিস দয় বলে দিয়েছে ক্রিমিনাল প্রসিডিওরটা চলবে, অর্থাৎ আগামীতে এই 32,000-এর রায়টা সুপ্রিম কোর্টে, এটা এই রায়টা তো চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, এটা যেমন আছে ওই যে ক্রিমিনাল প্রসিডিংসটা চলছে সিবিআই, সেটায় ক্রিমিনাল ফুল চার্জশিটটা এটা সাপ্লিমেন্টারি জমা পড়েছে। এবার ফাইনাল চার্জশিটে আমি আপনাকে বলছি এদের অনেকেই, পার্থ মানিক শুধু নয়, এই অনেকেই যারা আজকে আবির টাবির খেলছে, ধেরে ইঁদুর থেকে শুরু করে নেংটি ইঁদুর জেলের ভিতরে থাকবে, এবং অনেক চাকরি চোর যারা আবির খেলছে, চিৎকার করছে, ভুল ব্যাখ্যা দিচ্ছে রায়টার, তারাও পর্যন্ত জেলে থাকবে। কেন আমি আপনাকে বলি, প্রাথমিকে 32,000 রায়টা কবে বেরিয়েছিল? জাস্টিস গাঙ্গুলি 28/4/2023 সব চাকরি চলে গেছিল, ঢাকি সমেত বিসর্জন দিয়েছিলেন। 2014 টেট এটা, যেখানে সেকেন্ড সাপ্লিমেন্টারিতে সিবিআই কি বলেছিল, যেখানে আন্ডার সেকশন 173-8 সিআরপিসিতে স্পেশাল কোর্টে তারা যেটা জানিয়েছিল যে পার্থ মানিক এবং প্রাক্তন ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের নাম আছে 14 রায়টায়। আরও বলা আছে যে 14 টেটের ফল বেরোয় 2016 14 সেপ্টেম্বর। 270 জনকে 1 নম্বর করে বেআইনিভাবে বাড়িয়ে চাকরি দেওয়া হয় প্রাইমারিতে। শুধু তাই নয়, 2017 সালে 11 থেকে 17 মে বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের নথি যখন যাচাই হচ্ছে, তখন মানিক 752 জনকে SMS এর মাধ্যমে ডাকার নির্দেশ দেন পার্থর ওএসডি এই প্রবীর বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। ভাবুন, SMS করে। শুধু তাই নয়, 2017 নভেম্বর মাসে শিক্ষামন্ত্রীর ওএসডিকে আরও 269 জন চাকরি প্রার্থীর তালিকা দিয়ে বলেন এদের চাকরি দিতে হবে, অ্যাপটিটিউড টেস্টে নম্বর বাড়িয়ে দিয়ে। এইটা কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিটের গল্প বলছি, এগুলো প্রত্যেকটা ডকুমেন্টস আছে, মামলা চলছে। ফলে কেউ যদি ভেবে থাকে তারা বেঁচে গেল এবং ভুল ব্যাখ্যা দিয়ে জাস্টিস গাঙ্গুলিকে কখনো গাল দিচ্ছে, জেনে রাখুন জাস্টিস গাঙ্গুলির রায়টা কিন্তু 26,000-এর জন্যও ছিল, যেটা ডিভিশন বেঞ্চেও টিকে গেছিল, এবং সুপ্রিম কোর্টে ফাইনাল শুনানির পরে ল অফ কমন সেন্স, ল অফ জাস্টিসের ব্যাকগ্রাউন্ডে টিকে যায়। এবং আজকে তার ইতিহাসটা আপনারা জানেন যে এই যে 25,000 যে নতুন রিক্রুটমেন্ট, সেটাও কিন্তু এখন যায় ভাব। আপনাকে আরেকটা সংযোজন করি, সরকারের দুর্নীতি। 12 সালে প্রথম টেট হয়, প্রশ্ন ভুল, মামলা হচ্ছে। 14 টেট 6টা প্রশ্ন ভুল, মামলা হয়েছে। 17 প্রশ্ন ভুল, 22 প্রশ্ন ভুল, 23 প্রশ্ন ভুল, মামলা। একটা সরকার যারা আজকে চিৎকার করছেন যে কি ন্যায়ের জয় হলো, চাকরি চোরেরা বলছে ন্যায়ের জয় হলো, আর চাকরি যারা কিনেছে তারা আবির মেখে বলছে ন্যায়ের জয় হলো। আপনি ভাবতে পারছেন কোন রাজ্যে আপনি বাস করেন? আসলে হয় কি, আইনের একটা শব্দ আমরা খুব ব্যবহার করি জানেন, আইনের পরিভাষায় সেটা বলে জুডিশিয়াল রিয়ালিজম। কি যেন এটা? জুডিশিয়াল রিয়ালিজম একটা ফিলসফি দ্যাট অ্যাসার্ট জাজ ডিসিশন আর শেপড বাই দেয়ার পার্সোনাল বিলিভস, সোশ্যাল কনটেক্সট অ্যান্ড পলিসি কনসিডারেশন রাদার দ্যান সলি বাই অ্যাবস্ট্রাক্ট লিগাল রুলস। অর্থাৎ আইনের যে ডিকশনারি, সেটার ব্যতীত রেখে যখন কোনো বিচারপতিরা যখন তাদের পার্সোনাল কনটেক্সট, সোশ্যাল কনটেক্সট এবং আরও কিছু ক্রাইটেরিয়া, যেই ক্রাইটেরিয়া পলিসি কনসিডারেশনের প্রশ্নে সেটাকে মুখ্য করে নিয়ে রায়টা দেয়, তখন এই ধরনের রায়গুলোই আসে। আমি এই ক্ষেত্রে বলতে পারি জাস্টিস গাঙ্গুলির এই 32,000-এর রায়টা ছিল তার কনটেক্সটে নট কম্প্রোমাইজিং, জিরো টলারেন্স অ্যাবাউট কারাপশন, সেই নিরিখে দেওয়া। আমি আর নতুন করে বলছি না, আজকের মাননীয় জাজদ্বয় যা রায় দিয়েছেন, রায়ের মতো থাকবে। ভারতবর্ষের সংবিধানের নিয়ম অনুযায়ী উচ্চ আদালতে যাওয়ার অনেক স্কোপ আছে। উচ্চ আদালতের রায়ও যদি আপনার পছন্দ নয়, রিভিউর অ্যাপিল করতে পারেন। ফলে এখনো অনেক দূর বাকি, দেখুন না কোথাকার জল কোথায় দাঁড়ায়। স্যার, কাল যেটা বলা হয়েছে যে 9 বছর ধরে যারা চাকরি করছে তাদের
তাদের চাকরি চলে যাওয়াটা অনৈতিক হবে বা তাদের পরিবারের ওপর চাপ পড়বে, এটা কি 26,000 যখন চাকরি গেল তখন এটা মনে হয়নি? প্রথম কথা, এটা যেমন 26,000-এর জন্য মনে হয়নি, আবার দ্বিতীয় কথা এটা আইনের কেন কোনো ভাষাই নয়। ধরুন কেউ তার সংসার চালাতে গিয়ে চুরি করলো, ডাকাতি করলো, তারপর ধরা পড়লো, তারপরে সে যদি বলে মাই লর্ড আমি তো আমার সংসার বাঁচাতে চুরিটা করেছি, ডাকাতি করেছি, তাহলে তার মানবিক কারণে আমাকে ছেড়ে দিন, তাকে আপনারা করবেন? করবেন কি? করা যায়? এ কী ধরনের? আমি আবারও বলছি, আমার বিচারপতিদ্বয় নিয়ে কোনো শব্দ আমার ব্যবহার করার জায়গায় আমি নেই। তারা মাননীয়, তারা আইনের, আমি তো আর কুণাল ঘোষ নই। রায় পছন্দ না হলে হাইকোর্টকে বলে দেব বিজেপি, সুপ্রিম কোর্টকে বলে দেব বিজেপি, বা সিএমও নই। যা সুপ্রিম কোর্টে রায় পছন্দ হয়নি, মানি না, মানছি না, মানবো না, এই জায়গায় আমি নেই। নিতান্তই একজন অধ্যাপক মানুষ, সাধারণ মানুষ। আমি আপনাকে এইটুকু বলতে পারি, মাননীয় হাইকোর্টের বিচারপতিদ্বয়ের মানে প্রদেয় রায় সত্যিকারের সেটার মানে পর্যালোচনার জায়গায় আমরা আছি, আমরা আগামীতেও পর্যালোচনাটা করব। কিন্তু এখানে কিন্তু আছে, ঠিক যেমন এই রায়টারও মানে সাটাস্যাট করার সুযোগ আছে সুপ্রিম কোর্টে, সেখানে আমরা যাব। মানবিকতা যদি একটা স্ট্যান্ড হয়, তাহলে এটা একটা প্রেসিডেন্স তৈরি হলো, কালকের রায়ে হয়ে যাবে যে আমরা চুরি করে মানবিকতার মানে রুলস অফ লয়ের জায়গায় মানবিকতার তাসটাকে ফেলে দিয়ে বলবো মাই লর্ড মানবিক পেটি মানে পাপি পেটের জন্যই তো চুরিটা করেছি। এ করলে তো কুণাল ঘোষের জেল যাত্রাটাও তিনি এই কারণটা দেখিয়ে বাঁচতে পারতেন। মাই লর্ড আমার নামে যে অ্যালিগেশনটা আছে সেটা তো আমি পেটের জন্য করেছি, মানবিকতার কারণে আমাকে ছেড়ে দিন। এই যে প্রেসিডেন্ট, এটা আইনের ক্ষেত্রে খুব একটা ভালো দিক নয়। বিশেষ করে এই রাজ্য যেখানে 43টা দপ্তর রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্ডারে, 43টাই দুর্নীতির সাথে যুক্ত, এখনও পর্যন্ত প্রমাণিত। মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তিনটেই রাজ্যে চুরি হয়েছে, জাস্ট চুরি হয়ে গেছে। চিকিৎসা চুরি হয়ে গেছে, শিক্ষা চুরি হয়ে গেছে, সব জেলে বা বেলে। ফলে এইটা কিন্তু একটা সাংঘাতিক প্রেসিডেন্ট তৈরি হলো। আপনি বারবার অজিত গাঙ্গুলির কথা বলছেন, এই রায়ের পর অজিত গাঙ্গুলিকে নিয়ে অনেক কথা উঠেছে যে তিনি নাকি মানে ওনার সাথে রাজনৈতিক দলের যোগ ছিল বলেই তিনি 26,000-এর চাকরিটা সেই সময় বাতিল করে দিয়েছিলেন, বা 32,000 প্রাথমিকের যে চাকরি সেটা বাতিলের নির্দেশ দিয়েছিলেন। দেখুন, সে তো তৃণমূল এই ধরনের কথা বলবে। তার এতদিন বিএলও, দুর্ভাগ্যজনক যে বিএলওদের বিভিন্ন কারণে মৃত্যু, আমি বিশ্বাস করি এই বিএলওদের মৃত্যুর পিছনে তৃণমূল একটা বড় অংশ দায়ী। আমি সেই আলোচনা থাকছি না, কিন্তু এইটুকু বলতে পারি এই দুর্ভাগ্য মৃত্যুগুলোর লাশ কুড়িয়ে বেরিয়েছিল তৃণমূল, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। তারপরে লাশ কুড়োনোর পর্ব এখন শেষ, কারণ লাশটা কুড়োতে হবে, কারণ এদিকে চাকরি চুরিগুলোকে ধামাচাপা দিতে হবে। আজকে টাটকা 32,000-এর রায়টা তাদের ফেভারে চলে এসছে, দেখবেন এখন বিএলওদের নিয়ে কোনো কথা বলবে না। বেশ কিছুদিন বছর আগে 2021-এর নির্বাচনের আগে তাকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মা বলা তারই এক দলের মন্ত্রী, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় যখন দল ছাড়লেন, বিজেপিতে গেলেন, মুখ্যমন্ত্রী কী বলেছিল প্রেস কনফারেন্স করে? রাজীব বনসহায়কের চাকরি চুরি করেছে, আমি এটার ফাইল সব ওপেন করব, শাস্তি দেব। আচ্ছা, তারপরে তো রাজীব আবার ছেলে ঘরে ফিরে গেছে। আপনারা জানতে পেরেছেন? খবর নিয়েছেন? খবর আছে আপনাদের কাছে কতজন বনসহায়কের চাকরি চুরির দায়ে রাজীব জেলে ছিল বা জেলে গেছে? জানেন কি? অর্থাৎ আপনি চুরি করে যদি তৃণমূলে থাকেন আপনি সাধু, আর যদি কোনো কারণে চুরি করে আপনি দল ছেড়েছেন বা তৃণমূলের উপর লেভেলের ধেরে দুধদের টাকা পয়সা দেননি, ঠিক সময় পৌঁছননি, তাহলে কিন্তু আপনাকে তৃণমূল করবে না। চুরি করে ধরা পড়লে তখন হয়ে যাবে তার ব্যক্তিগত ব্যাপার। চুরি করে যদি দলেরকে পাঠান 75-25 ভাগ, তখন দল আপনাকে পাশে দাঁড়িয়ে বলবে এই যে চুরি হয়েছে, কোথায় চুরি হয়েছে? এই যে আমরা ভোটে জিতেছি। এই যে ধর্ষণ হয়েছে, এই যে আমরা ভোটে জিতেছি। এই যে হয়েছে আপনার রাজ্যে বালু চুরি হচ্ছে, এই তো আমরা ভোটে জিতেছি। দেখুন বিরোধীদের চক্রান্ত। আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন, আপনার কিডনি নেই বা চোখটা, এই যে কিছু আগে চোখ চুরি হয়ে গেল, যেই বলেছেন আপনাকে আপনার আত্মীয় স্বজনকে একটা সিভিক ভলেন্টিয়ারের, এই যে সিভিকের চাকরি নাও। এটা তো চলছে তৃণমূলের রাজত্বে, এটা চলছে। অর্থাৎ নন পলিটিক্যাল ইস্যুকে তোলো, পলিটিক্যাল ইস্যুকে সরাও।
জাস্টিস গাঙ্গুলিকে ওরা যত গালি দিবে তত ওরা বাইরের বাজারে এটা প্রমাণ করার চেষ্টায় মরিয়া হবে তৃণমূলের নেতারা কেউ চোর নয়, সবাই ধোয়া তুলসী পাতা যুধিষ্ঠিরের বংশধর। ঠিক আছে, এইটা তাদের কৌশল, স্ট্যান্ড। ঠিক আছে, কিন্তু আবারও বলে রাখছি, এই ধরনের চাতুরতা মানে চালাকির দ্বারা তো মহৎ কাজ হয় না, রাজনীতিতেও তা হয় না, সেটা প্রমাণিত সত্য। আগে দেখুন না কোথাকার জল কোথায় দাঁড়ায়, সুপ্রিম কোর্টে তো যাচ্ছে। আর এই রায়টা কিন্তু প্রিয়াঙ্কা নস্করের মামলার। আবারও বলে দিই, ভুল বুঝবেন না, ভালো করে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, পড়ুন, তৃণমূল নেতাদেরটা নয়। যেটা রায় দিয়েছে সেটা পড়ুন, যেটা বাস্তব সেটা পড়ুন, যে সত্যিকারে কি 32,000 এখনও সেভ হয়ে গেছে। উল্লাসের কোনো জায়গা নেই, কারণ এখনও দুটো মেন মামলাটা কিন্তু চলছে। সেই মামলা কিন্তু ইডি সিবিআইয়ের সাপ্লিমেন্টারি জমা পড়ে গেছে, অনেক ধীরে দূর জেলের পিছনে থাকবে, মিলিয়ে নেবেন। অমৃতা সিনহার বেঞ্চ কিছুদিন আগে একটা রায় দিয়েছিল যে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিতে। গতকালের শুনানিতে তিনি বলেছেন এবার যোগ্যদের তালিকাও প্রকাশ করতে হবে। ডেফিনেটলি। তা আপনি সেই সেগ্রিগেট লিস্টটা তো 100 বার ডিভিশন বেঞ্চ, লোয়ার বেঞ্চ, সুপ্রিম কোর্ট চেয়েছে। সেগ্রিগেট করুন, সেগ্রিগেট আলাদা, যোগ্য অযোগ্য তালিকা আলাদা করুন। ঠিক আছে, যোগ্য অযোগ্য তালিকা আলাদা করুন। করেছে কি তৃণমূল? আর্টিকেল 12 কে? এসএসসি রেকমেন্ডেড অথরিটি। আর্টিকেল 12 কে? অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, রাজ্যের বোর্ড, দুটোই রাজ্য সরকারের চালিত। তাহলে তারা পরীক্ষা নিল, তারা রেকমেন্ড করলো, তারা চাকরি দিল। এবার রেজাল্টটা বের করবে কে? ডোনাল্ড ট্রাম্প। রেজাল্টটা বের করবে কে? নরেন্দ্র মোদী। রেজাল্টটা বের করবে কে? জাস্টিস সিনহা। রেজাল্টটা বের করবে কে? সিবিআই। রেজাল্টটা বের করবে কি? ইডি। এ কি অদ্ভুত চালাকি! দুটোই বের করতে হবে। দেখি না আমরা 1000 বার সুপ্রিম কোর্ট বলেছে টেন্টেডদের পরীক্ষায় বসতে যাওয়া যাবে না, কিন্তু তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তো ABCDEFGH আছে। এবং সেদিন যে সভাটা, সেখানে যারা সেই বিপ্লবী চাকরিহারা টিচাররা, একটা অংশ আমি দেখেছিলাম, যারা ভেবেছিল ঘুরপথে অন্যদিকে চাকরি পেয়ে এক্সপিরিয়েন্স নম্বর অ্যাড করে দিয়ে ঠিকঠাক করে ঢুকে পড়বো, তাদের জন্য আগামীতে মানে অশনির সংকেত আসতে চলেছে। আমি আবারও বলছিলাম, সুপ্রিম কোর্ট যখন মামলাটাকে হাইকোর্টে ট্রান্সফার করলো, তখনই আমি আপনাদের বিভিন্ন চ্যানেলে বলেছিলাম জাস্টিস সিনহা এবার কিন্তু 2020 খেলবে। শুরু হয়ে গেছে খেলা। দেখুন না, এইসব যারা বিপ্লবী চাকরিহারা, যারা সকাল বিকাল ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন, জাস্টিস সিনহা, জাস্টিস গাঙ্গুলি তাকে বিষোদ্গার করে যাচ্ছে, তাদের কতজন প্যানেল জাম করে চাকরি পেয়েছে, প্যানেল এক্সপায়ার করে চাকরি পেয়েছে। এবার দেখুন না, আপনারা বেরোবেন এবং সম্ভব হলে ওদিন ওই প্যানেলটা বেরোলে একবার আমার এখানে আসবেন। এই যে সব বিপ্লবী শিক্ষকরা ধর্ণা করে গালাগালি করছে জাস্টিসদের, তৃণমূল এখানে দোষ করেনি, করেছে যত দোষ করেছে কে? এই সব আইনজীবীরা, যারা আজকে সঠিক তথ্যটাকে বের করতে পেরেছে আপনাদের মাঝখানে। বহু ছেলে মেয়ে যাদের চাকরিটা চুরি হয়ে গেছে, তাদের চাকরিটার মানে সঠিক একটা তদন্তের জন্য তারা যে মামলা করেছে, সেই মানুষগুলো হয়ে গেলো চোর, বদমাশ, লম্পট, আর যারা চুরি করলো তারা হয়ে গেলো সঠিক। কি অদ্ভুত! প্রসঙ্গে আসি, যেটা হচ্ছে যেটা নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তাল, সেটা হচ্ছে এসআইআর এবং বিএলওদের মৃত্যু। দেখা যাচ্ছে সিও কমিশনের সামনে বিএলওরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ চালাচ্ছে, তাদের উপর মানে প্রেসার দেওয়া হচ্ছে এবং সেই কারণেই নাকি তাদের মৃত্যু ঘটছে। একাধিক বিএলও ইতিমধ্যে মারা গেছে। না, আমি বলছি বিএলও মৃত্যুটা দুর্ভাগ্যজনক, প্রচণ্ড দুর্ভাগ্যজনক। বিএলওরা মেন এই ভোটার সংশোধনের মেন ভিত্তি। তাদেরকে আমাদের আরও বেশি সতর্কতার সাথে আনা উচিত ছিল। তারা মিডিল ক্লাস। দেখুন, বিএলও মৃত্যুর সাথে নির্বাচন কমিশনের যে দক্ষতার অভাব ছিল, দূরদৃষ্টির অভাব ছিল, সেটা সরাসরি যুক্ত। আমি এটা বলে নিয়ে শুরু করছি, কারণ 2002-এর আইআরটায় কিন্তু আমি যুক্ত ছিলাম সরাসরি। সেই ধরনের কেস কিন্তু তখন হয়নি। তখন যদিও রাজ্য সরকার এটা ফেভারে ছিল, তারা কাজটা করেছিল, 28 লক্ষের উপরে ভোটারের নাম কাটা গিয়েছিল। কিন্তু মাথায় রাখতে হতো নির্বাচন কমিশনকে, যেটা আমি বারবার বলছি, বারবার বলে যাচ্ছি, নির্বাচন কমিশনকে মাথায় রাখতে হতো এ রাজ্যটা বিহার নয়, এ রাজ্যটা তামিলনাড়ু নয়। এখানে ভোট হয় না, এখানে শাসক ভোটটা করায়। লাস্ট 15 বছর এখানে ভোট হয়নি। এখানে আমরা দেখেছি ব্যালেট জিতে গেলে, বিরোধীরা জিতে গেলে বাড়তি ব্যালেটটা, জিতে যাওয়া ব্যালেটটা ছাগলের মতো তৃণমূল নেতারা চিবিয়ে খায়। হুসেন বোল্টের মতন ব্যালেট বক্স নিয়ে পুকুরে ঝাঁপিয়ে পড়ে, আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়তি ব্যালেট বক্স।
মানে স্ট্রং রুমে গিয়ে ভোট কাউন্টিংয়ে গিয়ে তৃণমূল নেতারা ছাপ্পা ভোট দিয়ে জেতায়, ভোট বিরোধীরা জিতলে সার্টিফিকেট দেওয়া হয় হেরে যাওয়া তৃণমূল নেতাদের। আমরা দেখেছি এখানে প্রার্থীরা বিরোধী প্রার্থীরা তার এলাকায় যেতে পারে না ভোটের দিন, বড় বড় পাথর পড়ে। দেখেছি তো ভোট ম্যানিপুলেশনটা কোন লেভেলে হয়, একটা সায়েন্টিফিক রিগিং। সেই রাজ্যে এসআইআর করতে দেবে যেখান থেকে প্রথম দিন থেকে এসআইআর করতে দেব না দিচ্ছি না, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। শুধু তাই নয়, একজন ভোটারের নাম কাটা যাবে না এ নিয়ে কথাটা বলেছেন। অর্থাৎ যে ভোটার লিস্টে সাতরাদির মতন জঙ্গি রাজ্যে বসেছিল দুটো জায়গায় ভোটার, যে ভোটার লিস্টে লাভলি খাতুনরা ছিল, হাইকোর্টের নির্দেশে যাদের প্রধান পদটা চলে যায় তারা বাংলাদেশি নাগরিক, সেই লিস্টটাকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সুপ্রিমো তিনি বলেছিলেন বাতিল করতে দেব না। বুঝুন আজকে সেই রাজ্যে নির্বাচন কমিশনকে সতর্ক হওয়া উচিত ছিল না। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, কেন বিএলওদের এই মৃত্যু? আমি আপনাকে পরিষ্কার বলছি যে বিএলওরা কি করবে। একটা বড় অংশের বিএলও এই রাজ্যে তো প্রথম কথা পার্মানেন্ট স্টাফ রিক্রুটমেন্ট নেই, ভ্যাকেন্সি বহু জায়গায় পার্মানেন্ট স্টাফ দিতেই পারেনি। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার সেটা জানিয়েছে, বিএলও মৃত্যুর জন্য রাজ্য সরকারগুলো দায়ী। কারণ তারা যদি মনে করে এই বিএলওরা কাজ করতে এফিসিয়েন্ট নয়, তাদের জায়গায় অন্য বিএলও দেবে। কিন্তু এই অভাগা রাজ্যে তো একটাও রিক্রুটমেন্ট হয়নি। দেখা যাচ্ছে যাও বা হয়েছে, পার্মানেন্ট স্টাফদের বসিয়ে নিয়ে নিজেদের পছন্দের অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়েছে। বিএলওর কাজটা কঠিন না হলেও সোজাও নয়। এক একজন বিএলওর পিছু 300-400 ঘর। প্রথম আপনি অঙ্গনওয়াড়ি কর্মী, যার শিক্ষাগত যোগ্যতাকে আমি ছোট না করেও বলছি তার একটা লিমিটেশন আছে, যেটা হাই স্কুল প্রাইমারি স্কুলে পার্মানেন্ট স্টাফদের টিচারদের অনেকটা কম। আপনি তাকে ইনফরমেশন ফর্ম ফিল আপ করাতে বলছেন, আপনি তার ট্রেনিং হয়নি ভালো করে, আপনি তারপরে বলে দিয়েছেন মাননীয় নির্বাচন কমিশনের অর্ডারকে বুড়াঙ্গল দেখিয়ে যে আপনাকে স্কুলেও আসতে হবে, অন ডিউটি দেয়নি, রাজ্য সরকার কিন্তু অন ডিউটি দেয়নি। তারপরে আপনি বলছেন এই রাজ্য সরকার, অন্য রাজ্য সরকার যেটা এসআইআর জন্য ডেটা অপারেটর নিযুক্ত করেছে, আপনারা দেননি। আপনি বলছেন আপনার এই ফর্ম আপনি আপলোড করবেন, আপনি ওর 18,000 টাকা ইনফরমেশন সেটাও দেননি, রাজ্য সরকার দেয়নি। এত না নার মধ্যে লোকটি কি করবে? আপনি বুঝুন, একটা বাড়ির আটপড়ে ঘরোয়া মহিলা, শিক্ষিত হলেও তাকে যদি তার ছেলে বা মেয়ে ফেসবুক করে দেয় তাহলে একটা তো আপলোড টাপলোড এটুকু জানে। সেই আটপড়ে মহিলাকে আপনি বলছেন ইনফরমেশন করবেন, স্কুল করবেন, চাকরিতে যাবেন, হেড স্যারের কাছে অ্যাটেন্ডেন্স দেবেন, তারপরে এসে সংসার সামলাবেন, তারপরে এসে আপলোড করবেন। কতটা মানসিক চাপ বলুন তো? কে দিল ওই চাপটা? আমরা এতদিন বলে এসেছি এই চাপটা কিন্তু রাজ্য সরকারের। কারণ ডেপুটেশনে নেওয়ার অধিকারটা যেমন মাননীয় নির্বাচন কমিশনের আছে, সেইভাবে নির্বাচন কমিশনের এই ডেপুটেশনের পুরো ব্যবস্থাটা করবে কিন্তু সংবিধান বলে দিয়েছে এটা করার দায়িত্বটা পরিষ্কার রাজ্য সরকারের হাতে। অর্থাৎ পরিষ্কার এখানে বলা আছে শ্যাল বি ডেম টু বি অন ডেপুটেশন টু দ্য ইলেকশন কমিশন ফর দ্য পিরিয়ড অফ ডুইং হুইচ দে আর সো এমপ্লয়ি। পরিষ্কার বলা আছে নির্বাচন কমিশনের ছুটিটা দেওয়ার দায়িত্ব কার? আর্টিকেল 12 পশ্চিমবঙ্গ সরকার। ছুটি দেননি কেন? কেন আপনি ডেটা অপারেটর দেননি? সব সরকার দিয়েছে, তাহলে ওরা চাপ পড়বে না ওদের শিডিউল টাইমের মধ্যে কাজ করা? আমি আপনাকে বলছি এই দুর্ভাগ্যজনক মৃত্যুর একটা বড় অংশ দায়ী এই সরকার, স্টেট গভর্নমেন্ট। কিন্তু ওনারা তো বলছেন যে নির্বাচন কমিশন চাপ সৃষ্টি করছে, বিশেষ করে বিজেপি নাকি চাপ সৃষ্টি করেছে বিএলওদের উপরে। বিজেপি তো 50% সিটে, 50%-এর বেশি সিটে বিএলএই দিতে পারেনি। যাও বা দু একটা দিয়েছে, জুতোর মালা পরিয়ে টরিয়ে তৃণমূল নেতারা যেভাবে পিটিয়েছে যে ওখানে ওরা তল্পি তল্পা গুটিয়ে পালিয়েছে। আমার কাছে খবর, আপনাদের কাছে নিশ্চয়ই খবর থাকবে। তাহলে কোন বিজেপি? আমি বিজেপির প্রতিনিধি নই, কিন্তু আমি বলছি আপনাকে যে দলটার তৃণমূলই বলছে এই দলটার নাকি কোনো অস্তিত্ব নেই, এ রাজ্যে নাকি তাদের কোনো বুথ লেভেলে কর্মী নেই, তারা আবার চাপ সৃষ্টি করেছে। ইজ ইট ট্রু? আর বিএলএদেরকে গান পয়েন্টে রেখে কারা কারা কাজ করিয়েছে, লাভলি খাতুনের ওই এলাকার বিএলওর স্টেটমেন্ট আপনারা দেখুন আর্কাইভ থেকে, যে লাভলি খাতুনকে হাইকোর্টের নির্দেশে তাকে বাংলাদেশে চলে যাওয়ার কথা। তিনি তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে আসেন, তাকে জোর করে এদেশের কোনো একজন বাবাকে তৈরি করে দিয়ে, যাকে আমরা বলতেই পারি প্রজেনি তৈরি করে, বংশক্রমিক কাউকে দেখিয়ে, বাবা ঠাবা দেখিয়ে, বাবা তো আজকাল সীমান্তবর্তী জেলাগুলোতে বাবার খুব ক্রাইসিস, বাবা ভাড়া নেওয়ার প্রচুর রেট চলছে, এই বাবা বানিয়ে এই বিএলওকে প্রেশার দিয়ে নাম এন্ট্রি করার জন্য করিয়ে দেওয়া হয়েছে। সে বিএলও স্টেটমেন্ট দিয়েছে। ফলে কে কাকে গান পয়েন্টে রেখে কাজ করাচ্ছে সেটাই রাজ্যে পুরোপুরি এখন প্রতিষ্ঠিত। তাই নির্বাচন কমিশনকে 10 সদস্যের ডক্টর সুব্রত গুপ্তর নেতৃত্বে আইএস তার নেতৃত্বে একটি কমিটি করতে হয়, অবজারভারের টিম বানাতে হয়েছে।
যে রাজ্যে সীমাহীন এসআইআর নিয়ে দুর্নীতি। গত পরশুদিন আমি প্রোগ্রাম করলাম 2208টি পিএস, অর্থাৎ প্রায় 20,000 বুথ, অর্থাৎ 80,000-এর মধ্যে 4 ভাগের 1 ভাগ বুথেই মৃত্যু শূন্য। আপনি কি ওই সব বুথে নাম লিখিয়েছেন? তাহলে কিন্তু ভূত হতে হবে না আপনাদের, অমর বুথ। ওখানে ভোটার লিস্টের নাম উঠলেই আপনি অমর। নির্বাচন কমিশনের চাপে আবার 1 থেকে 10 জন মাত্র মারা গেছে 23 বছরে, এমন বুথের সংখ্যা 6,000। বুঝুন, নির্বাচন কমিশন চাপ দিয়ে সেই সংখ্যাটা আজকে দাঁড়িয়েছে 2-এর অঙ্কে। খেলা বুঝেছেন? তাহলে বুঝুন কাকে কে গান পয়েন্টে রেখে কাজটা করাচ্ছে। ফলতা বিধানসভায় দেখা যাচ্ছে জাহাঙ্গীর বাহিনী তারা নাকি বিএলওদের মানে বাড়ি বাড়ি গিয়ে এটা বলছে যে বিএলওদের হাতে ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে না। অর্থাৎ বিষয়টা খুব পরিষ্কার, ডেথ সার্টিফিকেট না থাকলে সে মৃত নয় এবং তার নাম সেই ভোটার লিস্টে থাকবে। এভাবে কি স্বচ্ছভাবে এসআইআর করানো যাবে? আমি তো প্রথম দিন থেকে বলছি এসআইআরটা তৃণমূল নিজের মতন করে করবে। আমি আপনার চ্যানেলেই দাবি করছি, নির্বাচন কমিশনের মতন এই যে অপদার্থ, এই মুহূর্তে অপদার্থ শব্দটা ব্যবহার করলাম, তারা যদি এইভাবেই চালানোর উদ্দেশ্য নিয়ে নেমে থাকে ময়দানে, তাহলে এসআইআরটা বন্ধ রাখুন। এসআইআরটা করে কিছু লাভ হচ্ছে না। এসআইআর আর আগের নির্বাচনের তালিকা এক, তৃণমূল তো তাই করেছে। যদি এসআইআর করতে হয় এ রাজ্যে ডিউ টাইমের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করুন। প্রত্যেকটা ইয়ারও ডিএমদের আন্ডার মনিটরিং, কেন্দ্রীয় অবজারভারের নেতৃত্বে মনিটরিং করে খুঁটে খুঁটে ম্যাপিং করে করে সঠিকভাবে করুন। তা না হলে তৃণমূলকে পদে বসিয়ে রাখবেন, বিএলও তৃণমূলের, বিএলএ তৃণমূলের, বিরোধী শূন্য রাজ্যে এসআইআরটা তৃণমূলের মতন হবে না, দিল্লির মতন হবে, নির্বাচন কমিশন যা চাইছে তাই হবে। সেটাও কি সম্ভব? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। আজকে দেখা গেছে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আজীবনকালের জন্য। তিনি বলছেন যে এরপর তিনি 22শে ডিসেম্বর নিজের দল ঘোষণা করবেন, তিনি বিজেপির বিরুদ্ধে লড়বেন, তৃণমূলের বিরুদ্ধে লড়বেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়বেন। হুমায়ুনের বিরুদ্ধে সাসপেনশন করে আমার কি হবে? হুমায়ুন যে সাম্প্রদায়িক উত্তাপ তৈরি করার চেষ্টা করছে রাজ্যে, তাকে তো কোমরে দড়ি দেওয়া উচিত ছিল তো। তৃণমূল হুমায়ুনকে বাড়তে দিয়েছে। লাস্ট নির্বাচনে ভগীরথে হিন্দু সম্প্রদায়ের 33%, 35% হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেবে এখনকার 70% মুসলিম। কথাটা কে বলেছিল? হুমায়ুন তো বলেছিল। হুমায়ুনের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? আমরা বারবার বলছিলাম বাড়তে দিয়েন না, বাড়তে দিয়েছে তো। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এত কিছু করার পরে একটা নির্দিষ্ট শ্রেণীকে বার্তা দিয়ে এখন তাকে শোকস খেলা, সাসপেনশন, তৃণমূলের সাসপেনশন। তারা তো আরাবুলকেও সাসপেন্ড করেছিল 6 বছরের জন্য, 6 মাস পরে আবার ফিরিয়ে এনেছিল। তৃণমূলেরও সাসপেনশন আর 16 পাখি। রাখুন ওগুলো কথা। তৃণমূল ভোটের সময় আবার একে টিকিট দিয়ে দাঁড় করাবে। জাস্ট আর পারছে না তৃণমূল। ও যদি দলফল বানিয়ে দিয়ে এইসব খেলার খেলে, তাহলে ভোট কাটাকাটি হয়ে যাবে, তৃণমূলের সর্বনাশ হয়ে যাবে। কারণ তৃণমূলের নেত্রীর কথিত দুধেল গাইরাই তো তৃণমূলের ভোটের তাই তো। 92% ভোট পড়ে এই সংখ্যালঘু মুসলিমদের তৃণমূলের ফেভারে, সেই ভোটটা তো সরে যাবে। তাই এসব শোকস খেলা খেললো। আমি বলছি যে লোকটাকে জেলে থাকার কথা 24-এর নির্বাচনে, সেই লোকটা বাইরে দাঁড়িয়ে সগর্বে আজকে এইসব ধমকি দিচ্ছে। তারপরে শেষ লগ্নে গিয়ে একটা সাসপেনশনের অর্ডার, সাসপেনশন নয়, তার বিরুদ্ধে হার্শ অ্যাকশন প্রশাসন নিতে হবে। তা না হলে বুঝে নিন ওটাও একটা খেলা চললো। উনি বলছেন যে ববি হাকিমের সঙ্গে রাজ্যপালের একটা মানে ববি হাকিমের দলের সঙ্গে রাজ্যপালের একটা আতাত রয়েছে। আপনি মানে কি আর উত্তর দেবো এগুলো জায়গায়, যে পাগলে কিনা বলে আর ডট। হুমায়ুন কবিররা এই রাজ্য সরকারের সীমাহীন তোষণের ফসল। তাই হুমায়ুন কবিররা বুক বাজিয়ে একটার পর একটা সংবিধান বিরোধী কথা বলে গেলেও রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ থাকেন, এবং তার পরিণাম হরগোবিন্দ চন্দন দাসদের ভুগতে হয়। চলুক। আমি আবারও বলছি, যাকে জেলে থাকার কথা সে বাইরে বড় বড় লেকচার মেরে যাচ্ছেন, হাওয়া গরম করছেন, মিডিয়া কাঁপিয়ে যাচ্ছেন। এটা এই রাজ্যেই সম্ভব। কারণ এই রাজ্যে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুড গভর্নেন্স আনেনি, আইডেন্টিটি পলিটিক্সটা চালু করেছে 11 সালের পর থেকে, তাই চলছে। মমতা ব্যানার্জি কিছুদিন আগে উন্নয়নের পাঁচালী করেছেন। তিনি বলেছেন রাজ্যে নাকি 14 বছরে 2 কোটি কর্মসংস্থান হয়েছে, এবং বেকারত্বের মানে যে হার সেটা 40% তিনি কমিয়ে এনেছেন। মানে রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলো কথা বলেন তো। আমি একটা ডেটা দেখছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী এইসব বলছেন, তখন এই ডেটাগুলো আমি আমার কাছে রেখেছি, যে
2 কোটি চাকরি দিয়েছেন, মানে বুথ পিছু 250 জন করে, অর্থাৎ 7.5 কোটি লোক হলে 2 কোটি, মানে জনসংখ্যার 26.67% চাকরি পেয়েছেন। অর্থাৎ 35 থেকে 40%কে চাকরি দেওয়া হয়েছে এই মুহূর্তে। আমি জানি না আপনার পাড়ায় বুথে 250 জন কারা কারা চাকরি পেয়েছে, কারণ এই রাজ্যে চাকরির সংজ্ঞাটা তো আবার অন্যরকম। 100 দিনের কাজ করলেও চাকরি, চপ বিক্রি করা, সিঙ্গারা বিক্রি করা, ঘুগনি বিক্রি করাও চাকরি। সেই চাকরিই হয়তো দিয়েছেন, পার্মানেন্ট চাকরি তো ডবল ডবল দেয়নি, ডবল ডবল চাকরি যাচ্ছে আমরা দেখছি। এখন কিভাবে দিয়েছেন আমি জানি না, উনি ভালো বলতে পারবেন, উনি ভালো রং টং ছবি আঁকেন, ভালো বই লেখেন, ভালো গান। এখন এগুলো কি বলছেন আমি জানি না, আমার তো অঙ্ক বলছে, কি বলছে আমি জানি না, এগুলো তো মিলছে না। আর একটা ছোট্ট প্রশ্ন, আজকে বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছে হিন্দুদের রক্ষার দায়িত্ব নাকি সংখ্যালঘুদের। মানে অদ্ভুত, মানে হিন্দু মুসলমান রক্ষার সবটার দায়িত্বই রাজ্য সরকারের। আজকে অদ্ভুত শুনলাম, রাজা বলছে হিন্দুদের বাঁচাবে সংখ্যালঘু মুসলিমরা, আর সংখ্যালঘুদের বাঁচাবে কে? সংখ্যালঘুদের মারবে সংখ্যালঘুরা। এই যে সরকার একটা সার্কাস চালাচ্ছে, যে প্রত্যেকটা সরকারকে বলতে শুনেছি জনগণের বাঁচানোর দায়িত্বটা আমার, রাজধর্ম আমার। আজকে সরকারের প্রধান বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী ঠিকই বলেছেন, মুর্শিদাবাদে ওই রকম ম্যাসাকার হওয়ার পরও রাজ্য পুলিশে কেউ যায়নি, সেনা এসে বাঁচিয়েছিল, না হলে আমরা লাশ গুনেও শেষ করতে পারতাম না শামসেরগঞ্জে। তাই হয়তো বলেছেন, উনি যা বলেছেন তাহাই সত্য, যাহা রচিবা তাহাই সত্য, কবি তো বলেই গেছেন, তাই হয়তো ঠিক।